ছায়াটা হঠাৎ তীব্র বেগে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ওই মুহূর্তেই একটা শক্তি প্রকট হলো। সে এমন ভাবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল যে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। সন্ধ্যের দিকে আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গিয়ে দেখি যে ঠাকুরমশাই কলকে টানছেন। বাইরে যে হারে বৃষ্টির দাপট শুরু হলো তাতে ঘন্টা দুয়েকের আগে থামবে বলে তো মনে হয় না। যাই হোক, আমি দেখলাম ঠাকুরমশাই অন্যমনস্কভাবে বসে আছেন। কিশোরী জিজ্ঞেস করল, কি ব্যাপার ঠাকুরমশাই, আজকের এই বাদলার দিনে আপনি এমন চুপ করে বসে আছেন? ঠিক বোধগম্য হলো না তো বিষয়টা। ও, তোমরা এসেছো? হ্যাঁ ঠাকুরমশাই, আমরা এসেছি। এই কি হয়েছে বলুন তো? আপনাকে তো এরকম অন্যমনস্ক আমি আগে দেখিনি। ঠাকুরমশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, কলকেটা নামিয়ে রাখলেন। আর বলো না কিশোরী, মনটা বড় চঞ্চল হয়ে আছে। একটা ছেলের কথা খুব মনে পড়ছিল। বড় অবিচার হয়েছিল ওর সাথে। ক্ষমতার অপব্যবহার কাকে বলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। কি হয়েছিল ঠাকুরমশাই, বলুন না? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। তারপর ধীর কণ্ঠে ঠাকুরমশাই বলতে শুরু করলেন। সে অনেক দিন আগের কথা। আমাদের গ্রামেই এক ছেলে ছিল, তার নাম অবিনাশ। শান্ত শিষ্ট মেধাবী ছেলে। অভাবের সংসারেও ওর চোখে ছিল অনেক স্বপ্ন। ওর বাবা অন্যের জমিতে দিনমজুরি খেটে সংসার চালাতেন। গ্রামের সবাই ওর ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী ছিল। একদিন হলো কি জানো, গ্রামের জমিদার সেই প্রতাপ চৌধুরী ওর একটা নতুন পুকুর খনন করাচ্ছিল। অবিনাশের বাবাও সেই কাজে মজুর হিসেবে গিয়েছিল। কাজ চলছিল জোর কদমে, কিন্তু প্রতাপ চৌধুরী ছিল ভীষণ অহংকারী আর নিষ্ঠুর প্রকৃতির মানুষ। সামান্য খুঁত পেলেই লোকজনের উপর ক্রোধে ফেটে পড়তেন। একদিন দুপুরে কাজ চলার সময় একটা ভুল করে ফেলেছিল অবিনাশের বাবা, আর তাতেই প্রতাপ চৌধুরীর মেজাজ গেল বিগড়ে। তিনি অবিনাশের বাবাকে যাচ্ছে তাই বলতে শুরু করলেন। অবিনাশ সেখানে ছিল। বাবার অপমান সহ্য করতে না পেরে সে প্রতিবাদ করে ফেলল। প্রতাপ চৌধুরীর সামনে প্রতিবাদ? এ তো মস্ত বড় সাহস ছিল। সাহস না বলে নির্বুদ্ধিতা বলো। পরিণতি যে এমন ভয়ানক হবে তা কে জানত? ঠাকুরমশাইয়ের গলায় বিষাদের সুর। অবিনাশের সেই প্রতিবাদ প্রতাপ চৌধুরীকে ক্ষিপ্ত করে তুলল। তিনি কিছু না বলে সেই মুহূর্তে চলে গেলেন না, কিন্তু জমিদারের চোখ মুখ দেখে তার বাবার মনে বদ্ধ মূল ধারণা হয়েছিল যে তিনি প্রতিশোধ নেবেনই। ঠিক পরের দিনই এক ভয়ানক কাণ্ড ঘটে গেল। অবিনাশকে নাকি গ্রামের এক বড় দোকানে চুরি করতে দেখা গেছে, এমন অভিযোগ উঠল। গ্রামের মোড়ল যারা প্রতাপ চৌধুরীর কথায় উঠত বসত, তারা অবিনাশকে ধরে নিয়ে এলো। প্রমাণ হিসেবে একটা টাকা ভর্তি থলিও নাকি ওর কাছ থেকে পাওয়া গেল। চুরি? অবিনাশ? সে তো বিশ্বাস করা কঠিন।
বিশ্বাস করো আর না করো, প্রতাপ চৌধুরীর চক্রান্তে সব কিছু সাজানো ছিল। অবিনাশ যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক, কেউ তার কথা শুনল না। তার হাতে নাকি সেই টাকা ভর্তি থলি রেখেছিল প্রতাপ চৌধুরীর লোক, আর তারপরেই সকলে ওকে ধরে ফেলে। ওর বাবার আকুতি, মায়ের কান্না, কোনো কিছুতেই তাদের মন গলেনি। তারপর কি হলো? তারপর আর কি হবে? প্রতাপ চৌধুরীর প্রভাবে অবিনাশকে গ্রাম ছাড়া করা হলো। তার ভবিষ্যৎ, তার স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। ছেলেটা ভয়ে, অপমানে আর দুঃখে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, আর কোনো দিন সে গ্রামে ফেরেনি। শুনেছি এরপর সে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, আর তার খোঁজ মেলেনি। একজন ক্ষমতার অপব্যবহার করে একটা উজ্জ্বল জীবনকে কিভাবে নষ্ট করে দিল ভেবে দেখো। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরমশাইয়ের কথা শুনছিলাম। ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু অবিনাশ চলে গেলেও তার সেই অপমান আর কষ্ট বৃথা যায়নি। নিয়তির খেলা বড় বিচিত্র। তার মানে অবিনাশ আর কোনো দিন ফিরে আসেনি ঠাকুরমশাই? ঠাকুরমশাইয়ের চোখে এক অদ্ভুত দ্যুতি ঝলসে উঠল। তিনি মাথা নাড়লেন। ফিরে এসেছিল, তবে সেদিনের সেই নিরীহ অবিনাশ হিসেবে নয়। সে ফিরে এসেছিল এক শ্মশানচারী ভৈরব হয়ে। তার চোখে তখন ভালোবাসার বদলে জ্বলছিল প্রতিহিংসার আগুন। শ্মশানচারী ভৈরব? সে কি ভূত প্রেতের মতো কিছু নাকি? না গো কিশোরী, শ্মশানচারী ভৈরব মানে হলো যে জীবনের সব মায়া ত্যাগ করে শ্মশানের পথে চলে, সেখানে তন্ত্র সাধনা করে শক্তি অর্জন করে। অবিনাশ তার সব দুঃখ, রাগ আর অপমানকে শক্তিতে রূপান্তরিত করেছিল। বহু বছর পর যখন সে আবার এই গ্রামের দিকে পা বাড়ালো, তখন তার চলন বদলে গেছে, দৃষ্টি বদলে গেছে। চেনা মানুষও তাকে চিনতে পারত না, শুধু তার চোখের সেই থকথকে আগুনটা ছাড়া। তবে কি সে প্রতিশোধ নিতে ফিরেছিল? একদম তাই। গ্রামে ঢোকার মুখেই সে একটা গুপ্ত অভিচার ক্রিয়া করল। নির্জন এক গাছের নিচে বসে সে একটা তামার পাত্র বের করল, তাতে কিছুটা বালি দিল, আর তারপর নিজের হাত ধারালো কিছু দিয়ে কেটে সেই বালির উপর নিজের দেহ নিঃসৃত রক্ত মেশালো। উফ, কি ভয়ঙ্কর! তারপর সে মন্ত্র জপ করতে শুরু করলো। বালির উপর জমিদার প্রতাপ চৌধুরীর নামের প্রথম অক্ষর পয়রফলা লিখল, আর সেই রক্তের বালিকে মন্ত্রপুত করে অভিশাপ দিল। রাত তখন গভীর। সে ওই তামার পাত্রটা নিয়ে নিঃশব্দে জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে ফেলে দিল। কেউ টেরও পেল না। আমার গলা শুকিয়ে কাঠ। ঠাকুরমশাইয়ের চোখে তখন এক অপার্থিব দৃঢ়তা। পরের দিন সকালে জমিদার বাড়ির কাজের লোক সরলা সে প্রাঙ্গণ ঝাঁট দিতে গিয়েই এক ভয়াবহ দৃশ্য দেখল। উঠোনের মাঝখানে একটা ছিন্ন মুন্ডু পড়ে আছে, কাকের ছিন্ন মুন্ডু। রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। সরলা ভয় চিৎকার করে উঠল। কাকের মুন্ডু?
তবে সেই দিন থেকেই প্রতাপ চৌধুরীর জীবনে এক অন্ধকার অধ্যায় শুরু হলো। সেই কাকের ছিন্ন মুন্ডুটা ছিল এক অশুভ ইঙ্গিত। গ্রামের মানুষ বলা বলি করতে লাগলো এ নিশ্চয়ই কোনো অলক্ষণে কাণ্ড। আর প্রতাপ চৌধুরী তো ভয়ে সিঁটিয়ে গিয়েছিল। ঠাকুরমশাই নীরব হলেন। বাইরে থেকে দু একটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। অবিনাশের এই ভয়ঙ্কর রূপান্তর আমাদের শিহরিত করে তুলেছিল। তাহলে জমিদার প্রতাপ চৌধুরীর সাথে কি হলো? সেই অভিচার ক্রিয়ার ফল কি হয়েছিল? ঠাকুরমশাই ঠোঁটের কোণে একটা সিগারেট ধরিয়ে নিয়ে আমাদের দিকে তাকালেন। সে গল্প তো আরো রোমহর্ষক। আমরা দুজনেই অধীর আগ্রহে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে রইলাম। অবিনাশের এই নতুন রূপ আর তার নেওয়া প্রতিশোধের গল্প আমাদের কৌতূহল যেন দ্বিগুণ করে দিয়েছিল। তবে অভিচার ক্রিয়ার ফল যা হয়েছিল তা সচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন ছিল। কি হয়েছিল ঠাকুরমশাই? জমিদারের কি ক্ষতি হয়েছিল কিছু? ক্ষতি? সে তো অল্প কথা গো। ঠাকুরমশাইয়ের মুখ গম্ভীর হয়ে উঠল। সেই কাকের ছিন্ন মুন্ডু পাওয়ার পর থেকেই প্রতাপ চৌধুরীর জীবনে শনির দশা লেগে গেল। প্রথমে তার ব্যবসায় লোকসান শুরু হলো। যে প্রতাপ চৌধুরীর নাম শুনলে বাঘেও ভয় পেত, তার পাওনাদারেরা এসে দিনের পর দিন ঘুরতে লাগলো। বাজারের সব থেকে ধনী মানুষটা ধীরে ধীরে ফকির হতে বসলো। সে তো ব্যবসার ওঠানামা হতেই পারে। এর সাথে অবিনাশের অভিচারের কি সম্পর্ক? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। শুধু ব্যবসাতেই নয়, তার নিজের শরীরও ভাঙতে শুরু করলো। প্রতাপ চৌধুরী ছিলেন এক সময় লোহার মতন মজবুত মানুষ, কিন্তু সেই ঘটনার পর থেকে তিনি শুকিয়ে কাঠ হতে লাগলেন। ডাক্তার দেখলো, বদ্যি দেখলো, কিন্তু রোগ কেউ ধরতে পারল না। রাতে ঘুম হতো না, খেতে পারত না। তার চোখ সব সময় ভয়ে টলমল করত, যেন মনে হতো অদৃশ্য কিছু ওনাকে তাড়া করে ফিরছে। কিশোরী ফিস ফিস করে বলল, ভূত। ঠাকুরমশাই হাসলেন। ভূত কিনা জানি না, তবে প্রতাপ চৌধুরী দিন দিন আরো বেশি উন্মাদ হয়ে উঠছিলেন। নিজের ছায়া দেখলেও ভয়ে চিৎকার করতেন, সারাক্ষণ কি যেন বিড়বিড় করতেন। আর তার কণ্ঠে অবিনাশের নামটা শোনা যেত। গ্রামের লোকেরা বলা বলি করত অবিনাশের আত্মা নাকি ওনার পিছু নিয়েছে। তাহলে গ্রামের লোক কি জানতে পেরেছিল যে এটা অবিনাশেরই কাজ? সরাসরি কেউ কিছু বলেনি, তবে কানাঘুষো চলতেই থাকতো। অনেকেই মনে মনে জানতো যে অবিনাশের উপর যে অন্যায় হয়েছিল তারই ফল এসব। যারা অবিনাশকে গ্রাম ছাড়া করতে প্রতাপ চৌধুরীকে সাহায্য করেছিল, তাদেরও মনে মনে একটা ভয় ঢুকে গিয়েছিল। অবিনাশের ঘটনার পর থেকে প্রতাপ চৌধুরী কাউকে আর তেমনভাবে হেনস্থা করার সাহস পেতেন না। আর অবিনাশ, তাকে কি আর কেউ দেখেছিল? কেউ কেউ দেখেছিল বটে। নিঝুম রাতে শ্মশানের পাশ দিয়ে যারা যেত, তারা নাকি আবছা একটা ছায়া দেখত। ভৈরবের বেশে সেই ছায়া নাকি শ্মশানের আগুন পাহারা দিত। কেউ সাহস করে কাছে যেত না, কিন্তু তারা জানতো না যে অবিনাশী ভৈরবের রূপ নিয়ে ফিরে এসেছে।
প্রতাপ চৌধুরীর শেষ পরিণতি কি হয়েছিল ঠাকুরমশাই? একদিন ভোর রাতে প্রতাপ চৌধুরীর ঘর থেকে বিকট এক আর্তনাদ শোনা গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখল প্রতাপ চৌধুরী ওনার খাটের উপর নিথর হয়ে পড়ে আছেন। ওনার চোখ দুটো খোলা আর মুখে এক ভয়ানক আতঙ্কের ছাপ। দেখে মনে হচ্ছিল তিনি যেন শেষ মুহূর্তে কিছু একটার মুখোমুখি হয়েছিলেন। আত্মহত্যা করেছিল? কেউ জানে না, ডাক্তার বলেছিল হৃদরোগ। যাই হোক, এইগুলো আমি শুনেছিলাম গ্রামবাসীদের মুখ থেকে। বেশ কিছুদিন পর একদিন বিকেলে আবার আমাদের গ্রামের পথে আমার আগমন ঘটল। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু গ্রামের বাতাসে যেন এখনো পুরনো স্মৃতির গন্ধ লেগে আছে। প্রতাপ চৌধুরীর ছেলে অরুণ শুনেছে আমি ফিরেছি। সেই এলো আমার বাড়িতে নিমন্ত্রণ দিতে। অরুণ এসে আমাকে প্রণাম করল, গলায় বিষাদের সুর। নমস্কার ঠাকুর মশাই। বাবা মারা যাওয়ার পর আজ তাঁর শ্রাদ্ধের দিন ধার্য হয়েছে, আপনাকে নিমন্ত্রণ জানাতে এলাম। আমি ওকে সাদর সম্ভাষণ করে পাশে বসালাম, চোখে মুখে কৌতূহলের ছাপ। বসো বাবা অরুণ। প্রতাপবাবুর এমন হঠাৎ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। কি হয়েছিল? কিভাবে এমনটা ঘটল? কি আর বলবো ঠাকুর মশাই, বাবা তো বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। রাতের ঘুম ছিল না, খেতেও পারতেন না, ডাক্তারও কিছু ধরতে পারছিলেন না, বুঝলেন। শেষ পর্যন্ত একদিন ভোর রাতে হঠাৎ করেই কথা বলতে গিয়ে ছেলেটার গলা বুঝে এলো। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। সবই নিয়তি, ঈশ্বর যা চান তাই হয়। অরুণ কিছুক্ষণ নীরব হয়ে আমার কথায় সায় দিল। তারপর বাড়ি যাওয়ার জন্য উঠে বাইরে বেরোতে গেল। তখনই হঠাৎ একবার পিছন ফিরে আমার দিকে তাকালো। একটা কথা বলি ঠাকুর মশাই। একটু ইতস্তত করে শুরু করলো সে। বাবা মারা যাওয়ার দুদিন পরে হঠাৎ একজন ছাইভস্যমাকা সাধু এসেছিলেন আমাদের বাড়িতে। আমি তার দিকে একবার চাইলাম। মনের মধ্যে অদ্ভুত কাঁপুনি খেলে গেল। আমি সরাসরি প্রশ্ন করলাম, সাধু? কেমন সাধু ছিল? কোথা থেকে এসেছিল? তা তো ঠিক বলতে পারি না ঠাকুর মশাই। সেদিন মা কারোর থেকে খবর পেয়ে যেন ডেকে এনেছিলেন। তবে সেই সাধুকে দেখেই আমার কেমন যেন গাটা শিউরে উঠেছিল। চোখ দুটো লালচে, যেন আগুনের শিখা, মুখ ভর্তি ছাই মাখা, কণ্ঠে গম্ভীর স্বর, অথচ আমরা তাকে একদম চিনি না। আমি চুপ করে অরুণের দিকে তাকিয়েছিলাম। যত শুনছি ততই বুকের ভিতর যেন জট পাকিয়ে উঠছে এক পুরনো দুঃস্বপ্ন। তারপর তিনি বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন। তারপর বললেন, বাড়িতে অশুভ শক্তি নাকি ভর করেছে, তাই একটা যজ্ঞ করতে হবে। আর মা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। শুনে আমি চোখ বন্ধ করলাম এক মুহূর্তের জন্য। যতবার যজ্ঞ কথাটা শুনি ততবারই মনে পড়ে সেই অগ্নির লেলিহান শিখা। আমার চোখ বন্ধ করতেই বন্ধ চোখের ভিতরে খেলে গেল একটা অদ্ভুত দৃশ্য। দুটি লালচে চোখের দৃষ্টি আমি দেখতে পেলাম।
অরুণ গলায় ভয় নিয়ে বলল, যজ্ঞ হলো সেই রাতেই। কেন জানি সব অদ্ভুত লাগছিল আমার, কিন্তু মা মা কোনো কথা শুনছিলেন না। যজ্ঞের পরদিন সকালেই হঠাৎ মা মাথা ঘুরে পড়ে গেলেন। তারপর থেকেই আর কিছুতেই স্বাভাবিক হননি। শারীরিকভাবে তিনি একেবারে দুর্বল হয়ে পড়েন, কথাবার্তাও তার গুলিয়ে যেত। আমি লক্ষ্য করলাম অরুণের চোখে জল এসে গেছে। সেই ভয়াবহ স্মৃতিগুলো যেন আজও তাকে গ্রাস করে রেখেছে। আমি ধীর স্বরে বললাম, আর কিছু মনে আছে তোমার? সেই সাধু কি কিছু বলেছিলেন? বলেছিলেন, যা হওয়ার ছিল তাই হবে, এই একটাই কথা। তারপর সেদিন রাতে তিনি চলে গেলেন। আর তার কিছুদিন পর থেকেই আমার ছোট বৌদির শরীরটা আরো খারাপ হয়ে গেল। কথা শেষ করে সে আর দাঁড়ালো না, প্রণাম করে চলে গেল। ঘর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। আমি তখনও হুঁকো হাতে বসে এক দৃষ্টে তার চলে যাওয়ার দিকে দেখছিলাম। আমি ঠাকুরমশাইয়ের মুখের দিকে তাকালাম, তিনিও তাকালেন আমার দিকে। তাহলে এটাই ছিল ভৈরবের শেষ চাল? জমিদারের মৃত্যুর পেছনে কি তাহলে সেই ভৈরবই দায়ী? কি বলবো কিশোরী, সবটা একটা রহস্যের মতো। আমার মনে হলো তারপর থেকেই তাদের বিপদ শুরু হলো। এ কি সেই ভয়ঙ্কর ভৈরবের কাজ নাকি ঠাকুরমশাই? সেই চিন্তা আমার মনেও এসেছিল, কিন্তু নিজের চোখে না দেখে আগে থেকে কিছুই অনুমান করা ঠিক ছিল না। কিন্তু জমিদার মশাইয়ের মৃত্যুর সাথে এটার কি সম্পর্ক থাকতে পারে? যজ্ঞের পর তার মা অসুস্থ হলেন, ছোট বৌদির শরীর খারাপ হলো, আর জমিদার মশাই মারা গেলেন। এটা কি নিছকই কাকতালীয় নাকি অন্য কিছু? কাকতালীয় হতে পারে, আবার নাও হতে পারে। তবে একটার পর একটা এমন ঘটনার যোগসূত্র যখন পাওয়া যায়, তখন প্রশ্ন তো ওঠেই। আপনি কি বলতে চাইছেন? ভৈরবের অভিশাপ লেগেছিল তাদের উপরে? ঠাকুরমশাই চোখ বুজে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে চোখ খুললেন। কিশোরী, এই সব শক্তির খেলা বড়ই জটিল। আমরা সাধারণ মানুষ, এর গভীরে প্রবেশ করা আমাদের পক্ষে খুবই কঠিন। তবে একটা কথা মনে রাখবে, যখন কোনো শক্তিকে আহ্বান করা হয়, সে ভালো হোক বা মন্দ, তার একটা ফল তো থাকেই। ফল? কিসের ফল? যে কোনো যজ্ঞ, যে কোনো তন্ত্র সাধনার একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য যদি ঠিক না হয়, বা যদি তার প্রয়োগে কোনো ভুল হয়, তাহলে তার ফল হিতে বিপরীত হতে পারে। ঠাকুরমশাই গম্ভীর মুখে বললেন। আমি মাথা নাড়লাম। তাহলে আপনি বলতে চাইছেন যজ্ঞটাই তাদের কাল হয়েছিল? সেটা নিশ্চিত করে বলা কঠিন। তবে এই যে অরুণ যা বলল, মায়ের অসুস্থতা, ছোট বৌদির শারীরিক অবনতি, জমিদারের মৃত্যু, সব মিলিয়ে একটা অস্বস্তিকর ছবি ফুটে উঠেছে। পরের দিন সকাল, সূর্য তখন সবে উঁকি দিচ্ছে পূর্ব দিগন্তে। আমি রওনা হলাম অরুণের বাড়ির দিকে। অরুণের বাড়িতে পৌঁছে দেখি সারা বাড়িটায় একটা কেমন যেন থমথমে ভাব। অরুণ হয়তো আমার আসার কথা ভাবেনি, তাই কিছুটা অপ্রস্তুত হয়েই এগিয়ে এলো। ঠাকুরমশাই, এসেছেন আপনি? অস্ফুটে বলল অরুণ। তার চোখে এখনো সেই ভয়ের রেশ।
আমি অরুণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। বসো অরুণ, আমি কিছু কথা জানতে এসেছি। তোমার ছোট বৌদির কি হয়েছিল সেটা একটু খুলে বলো তো। অরুণ ইতস্তত করতে লাগলো। আগে আমার আমার ঠিক মনে নেই সবটা। মনে করতেই হবে অরুণ, এই বাড়ির বিপদ কাটানোর জন্য এটা অত্যন্ত জরুরি। অরুণ কাঁপতে কাঁপতে বলল, ছোট বৌদির শরীর খারাপ হতে হতেই একদিন তিনি হঠাৎ মারা গেলেন। ডাক্তার কিছুতেই বুঝতে পারলেন না। সবাই বলল হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছে। কিন্তু আমার কেমন যেন লাগছিল ঠাকুরমশাই, তার চোখগুলো কেমন যেন লাল হয়ে গিয়েছিল মৃত্যুর আগে। হ্যাঁ, তার আগে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল কি? আগে হ্যাঁ, ছোট বৌদি ঘুমের মধ্যে মাঝে মাঝে কেমন সব কথা বলতেন, যেন অন্য কারোর গলা, অদ্ভুত সব আওয়াজ করতেন। আর রাতের বেলা নাকি বাড়ির আশেপাশে কে যেন হাঁটতো, সেই ছায়া মাঝে মাঝে। কোন সময়? প্রত্যেকদিন মাঝরাতে, বিশেষ করে অমাবস্যার রাতে বেশি করে। সেদিনই আমার ছোট বৌদি মারা যান। এই বাড়িতে এখন কি কোনো অস্বাভাবিক কিছু ঘটছে অরুণ? আজকাল রাতে মাঝে মাঝে ওই মায়ের ঘর থেকে কেমন যেন গোঙানির শব্দ আসে ঠাকুরমশাই। মা তো বিছানায় শয্যাশায়ী, কিন্তু সে শব্দ মায়ের নয়, আরো কেমন একটা। ঠিক আছে অরুণ, আজ রাতে এই বাড়িতেই আমি থাকব। সত্যটা আজই বেরিয়ে আসবে। সেই রাতে জমিদার বাড়িতে একটা পিন পতন নীরবতা। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, গাছের ডালপালার ঘষ্টা লাগার শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি আর অরুণ বৈঠকখানায় বসে আছি প্রস্তুত হয়ে। রাত বাড়ার সাথে সাথে একটা অস্বাভাবিক ঠান্ডা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল, যেন হাড় হিম করা ঠান্ডা। হঠাৎ একটা মৃদু গোঙানির শব্দ ভেসে এলো নিচতলা থেকে। অরুণের মায়ের ঘর থেকেই আসছে। অরুণ ভয়ে কাঁপছে। ওই শব্দই আমি শুনি রাতে। মায়ের নয়। আমরা সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। প্রতিটি ধাপেই কেমন একটা গা ছমছম করা অনুভূতি। অরুণের মায়ের ঘরের দিকে এগোতেই শব্দের তীব্রতা বাড়তে লাগলো। আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম। মুহূর্তের জন্য একটা অমানবিক চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল। আমি বিদ্যুৎ গতিতে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লাম। ঘরের ভিতরে যা দেখলাম তাতে আমাদের সকলের রক্ত হিম হয়ে গেল। বিছানায় অরুণের মা শুয়ে আছেন, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক রকম লাল। আর তার চেয়েও ভয়ঙ্কর, বিছানার কোণে একটা আবছা কালো ছায়া, যার আকৃতি ঠিক মানুষের মতো নয়। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠেছে, শ্বাস নেওয়া কঠিন। ওই তো ভৈরব। অরুণ চিৎকার করে উঠল। তার হাতে একটা ত্রিশূলের মতো কিছু চকচক করে উঠল। তোদের এই খেলা আজই শেষ হবে। সেই কালো ছায়াটা আমার দিকে ঘুরে তাকালো। তার লাল চোখ দুটো যেন আগুনের গোলা। ঘরের মধ্যে ঠান্ডার অনুভূতি আরো তীব্র হলো। মনে হলো যেন দেওয়ালগুলোও কাঁপছে। ছায়াটা হঠাৎ তীব্র বেগে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ওই মুহূর্তেই একটা শক্তি প্রকট হলো। সে এমন ভাবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল যে আমাদের চোখ ধাঁধিয়ে গেল।
ঘরের সব আলো যেন এক মুহূর্তে নিভে গেল, শুধু সেই লালচে চোখের জ্বলন্ত দৃষ্টি আর ওই আলো, এবং একটা অমানবিক আর্তনাদ ছাড়া কিছুই শোনা গেল না। এরপর শুধু একটা বিস্ফোরণের মতো শব্দ। মনে হলো যেন বাড়িটা দু টুকরো হয়ে গেল। আমি আর অরুণ যখন চোখ খুললাম তখন সকাল হয়ে গেছে। সূর্যের আলো ঘরের ভিতরে এসে পড়েছে। অরুণের মা বিছানায় শান্তভাবে শুয়ে আছেন। তার মুখটা এখন স্বাভাবিকই দেখাচ্ছে, কিন্তু নেই, সেই ত্রিশূলের মতো জিনিসটাও নেই। ঘরের মেঝের মাঝখানে একটা পোড়া কালো দাগ। অরুণ বিস্ময়ে তাকিয়ে আছে। ঠাকুর মশাই, কি হলো এটা? আমরা কি বিপদমুক্ত? যাক, নিশ্চিন্ত হলাম এইবার। হে দেবী, আপনাকে অশেষ ধন্যবাদ। দেবী আদ্যা শক্তি, ধ্যান করে তাকে আহ্বান করেছিলাম আমি। তোমাদের বাড়িতে যাওয়ার আগে উনি নিজের কাজ করে গেছেন। অরুণ, যে অশুভ শক্তি এই পরিবারকে গ্রাস করেছিল তাকে তিনি মুক্তি দিয়েছেন। আমি মেঝেতে পোড়া দাগটার দিকে তাকিয়ে রইলাম। এক সময় জ্ঞান ফিরল অরুণের মায়ের। তিনি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। আমার দিকে তাকিয়ে উনি কেঁদে বলে উঠলেন, ওই শ্মশানচারী ভৈরব কি চলে গেছে ঠাকুর মশাই? হ্যাঁ মা, সে চলে গিয়েছে। কিন্তু একটা কথা, আপনাদের বাড়িতে যে কলঙ্ক লেগে রইল তার শাস্তি আপনাদের বংশের উপর বর্তাবে। বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে না, এই কথাটা মনে রাখবেন না। কথাটা বলে আমি ওই দিন সেইখান থেকে নিজের বাড়ির পথে রওনা দিলাম। এরপর ওদের বংশ ধীরে ধীরে লুপ্ত হতে থাকে। বংশের প্রদীপ জ্বালাবার জন্য আর কেউ অবশিষ্ট ছিল না। গল্পের এই অংশ শুনে আমাদের মনে কেমন যেন ধোঁয়াশার সৃষ্টি হলো। সিগারেট ধরালেন ঠাকুর মশাই। তারপর শেষের দিকে বললেন, জানি তোমাদের গল্পের এই অংশটা পছন্দ হয়নি, কিন্তু পাপ করলে তার ফল তাকে পেতেই হবে। একটা নিরপরাধ ছেলেকে যেভাবে অপমান করেছিলেন জমিদার প্রতাপ চৌধুরী, তাতে তার এইটাই প্রাপ্য ছিল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।